আমি আবার একটা কথা বলি, এবং খুব স্পষ্টভাবে বলি। আজ বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেছেন, কিছু কিছু বক্তব্য রেখেছেন, শুনতে ভালো লেগেছে। সেগুলো আদৌ পালিত হবে কিনা এগুলো সময় বলবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই যে এই সরকার যে এসেছে, এর ভোটার লিস্ট, বৈধ ভোটারদের বাদ যাওয়া ভোটার লিস্ট, কিছু বাছাই ভোটিং মেশিন এবং গণনার দিন লুট, এ নিয়ে আমাদের পার্টির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট অভিযোগ আছে। এ নিয়ে আমরা মানুষের কাছে গেছি, এ নিয়ে আমরা আইনে লড়ছি। মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও হ্যাঁ, একটি নতুন সরকার হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, পরপর কিছু সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি। তার কিছু, সব সিদ্ধান্তেরই কিছু পজিটিভ দিক থাকে, কিছু নেগেটিভ দিক থাকে। কিন্তু কোনো সরকারের ক্ষমতায় বসার পরই প্রথম দিন থেকে যা সিদ্ধান্ত নেবেন সবই খারাপ বলবো, যা সিদ্ধান্ত নেবেন সবই সমালোচনা করব, সেটা বোধহয় মানুষ ভালোভাবে নেন না। আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো তড়িঘড়ি কাজ আমরা করছি না। আমরা মানুষের পাশে ছিলাম, মানুষের পাশে থাকব। নতুন সরকার সবে এসেছেন, তাদের কিছুটা সময় আমরা পর্যবেক্ষণ করব। তার আগে তারা যা যা করবেন পর মুহূর্তেই তার বিরোধিতা করা, তাদের যে কাজই করতে যাবেন সঙ্গে সঙ্গে তার নেতিবাচক দিকটা সঙ্গে সঙ্গে তুলে ধরা, এটা আমরা একটু সময় দিয়ে আমরা আমাদের নেতৃত্ব আমরা পুরোটা অবজার্ভ করব। যেখানে সাধারণ মানুষের বিপদ, যেটা জনস্বার্থ বিরোধী হবে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের নেতারা বিভিন্ন স্তরে আমরা এগুলো টেক আপ করতে শুরু করছি। আমরা বিরোধিতা, গঠনমূলক বিরোধিতা তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে গঠনমূলক বিরোধিতা চালাবে। একদিকে হচ্ছে মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় বলেন যে কোনো সন্ত্রাস হচ্ছে না, যদি হয় নাম জানাবেন, ওদিকে আমরা দেখতে পাচ্ছি বিপুল জায়গায় সন্ত্রাস হয়েছে, ঘর ছাড়া। তো ফলে যেগুলো সরকারের, নতুন সরকারের যারা আজকে মাথায় আছেন, বসেছেন, তাদের স্টেটমেন্টটার সঙ্গে গ্রাউন্ড রিয়েলিটিটা এক কিনা সেটাও সকলে বুঝতে পারছেন। এই নিয়ে কোনো মন্তব্য করব না। এই নিয়ে কোনো মন্তব্য করব না। তদন্তের বিষয় আমরা আশা করি নিরপেক্ষ তদন্ত হবে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বা আগে থেকে ঠিক করে রাখা কোনো লক্ষ্য বিন্দু করে রাখা কোনো রকম প্রতিহিংসার তদন্ত হবে না, আমরা এটা আশা করি। বাকিটা আইনের পথে চলবে। এটা সরকারের সিদ্ধান্ত, এটা সরকারের সিদ্ধান্ত। আমি আবার বললাম, একটা নতুন সরকার এসেছে, সেই সরকারের ভোটার লিস্ট থেকে, ভোট মেশিন থেকে, কাউন্টিংয়ের লুট থেকে আমাদের পার্টির নির্দিষ্ট অভিযোগ আছে। তা নিয়ে রাজপথ থেকে হাইকোর্ট লড়াই চলবে। বাট একটা সরকার এসছে, তারা পরপর কিছু সিদ্ধান্ত ঘোষণা করছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন। সব কিছুরই একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। কিন্তু একটা সরকার এসে প্রথম দিন থেকে তার সবকটি পদক্ষেপকে সমালোচনা করব বা সবকটি পদক্ষেপের বিরোধিতা করব, এটা মানুষ ভালোভাবে নেন না। তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো তড়িঘড়ি কিছু করবে না। পর্যবেক্ষণ হবে, যেগুলোর নেতিবাচক দিক আছে আমরা সেগুলো গভীরভাবে দেখব। জনস্বার্থে যা যা করার মানুষের সঙ্গে সংযোগ রেখে সেগুলো হবে। কিন্তু একটা সরকার আসার পর তারা কলেজের কমিটি ভেঙেছেন, স্কুলের কমিটি ভেঙেছেন, একটা সরকার এসছেন, তারা তাদের মতো করে করতে চান। আমি কেন এখনই প্রথম থেকে তার বিরোধিতা করতে চাই? বুলডোজার কখনোই ক্ষমতা প্রদর্শনের সিম্বল হতে পারে না। বুলডোজার এই শব্দটি বা এই জিনিসটা, এটা মূলত ধ্বংসাত্মক কাজে ব্যবহার হয়। বুলডোজার কখনো ক্ষমতা প্রদর্শনের হতে পারে না। যদি কেউ বেআইনি বাড়ি করে থাকেন, আমি সঙ্গে সঙ্গে বুলডোজার পাঠিয়ে ভাঙিয়ে দিচ্ছি,
এটা একটা চটজলদি হাততালি হতে পারে, কিন্তু ওই বাড়িটার সঙ্গে এমন অনেক জড়িত মানুষ থাকতে পারে, তারা হয়তো সর্বহারা সর্বশান্ত হয়ে যাবেন। দোষ হয়তো একজন বা দুজন করেছে বা বাড়িটার একটা অংশে হয়েছে, তো তাহলে কলকাতার আরো বাকি বহু অংশে আছে। বুলডোজার যদি ভাঙার দরকার হয়, তাকে নোটিশ দেওয়া হোক, তাকে হিয়ারিং করা হোক, আপনাদের হাতে প্রশাসন, তাকে আত্মরক্ষার বা আত্মসমর্থনের সুযোগ দেওয়া হোক। দুর্ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে করতে হবে। তাহলে কলকাতার অন্য খুব ঘন জনবসতিপূর্ণ কোনো বাজার এলাকায় যখন কোনো দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ড ঘটে, তা যাবেন তো এবার সেখানেও গঙ্গার কাছাকাছি বুলডোজার নিয়ে, নাকি বেছে বেছে কোনো কোনো জায়গায় বুলডোজার যাবে? শুধু বুলডোজারে একটা হিরোইজম আছে, বুলডোজার পাঠিয়ে দিলাম, কিন্তু তার আড়ালে যে চোখের জল আছে সেটাও দেখতে হবে। যদি কেউ অন্যায় বিল্ডিং করে থাকে, শাস্তি দিন, বাট যারা থাকে বা বিল্ডিং এর অন্য অংশে আছে বা রুটি রোজগার যার সঙ্গে জড়িত, তারা তো সেই পাপ আর অন্যায়টার সঙ্গে নয়। ফলে বুলডোজার আমি ক্ষমতা দেখাতে প্রয়োগ করব এবং সেটা বেছে বেছে প্রয়োগ করব, এটা কি করে হতে পারে? দেখুন, এই জনতার দরবার বিষয়টা যদি নতুন মুখ্যমন্ত্রী করবেন বলেছেন, খুবই ভালো, কিন্তু এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে করে এসেছেন, ধারাবাহিকভাবে করে এসেছেন। প্রথমত তার জেলা সফরগুলি একটা জনতার দরবার, দ্বিতীয়ত তার বাড়িতে প্রত্যেক রোববার সেখানে কিন্তু এমনভাবে দরবার বসতো যে দল সংক্রান্ত কোনো অভিযোগ হলে দলের সিনিয়র নেতারা বসবেন, পুলিশ সংক্রান্ত বা সরকারি ব্যাপার সংক্রান্ত যে কোনো মানুষ সেখানে গিয়ে সমস্যা জানাতে পারতেন এবং তার সুরাহার ব্যবস্থা হতো। ফলে জনতার দরবার বিষয়টা নতুন তা একদম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন, আরো অনেকেই এগুলো আমরা দেখেছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে এটা করে এসেছেন এবং যখন বিরোধী ছিলেন তখন থেকে করেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর ধারাবাহিকভাবে করেছেন। সরকারি অফিসারদের বসিয়ে যাতে যিনি যাচ্ছেন তার চটজলদি সুরাহার ব্যবস্থা হয়। এখন নতুন মুখ্যমন্ত্রী বলেছেন জনতার দরবার করবেন। আমি আবার বলছি, ভোট গণনা, ভোটার তালিকা নিয়ে আমাদের অভিযোগ আছে, তাই নিয়ে লড়াই চলবে, কিন্তু একটা সরকার ক্ষমতায় এসছে, একজন মুখ্যমন্ত্রী নতুন শপথ নিয়েছেন, ফলে প্রথম থেকেই তিনি যা যা করবেন বা তার সরকার যা যা করবে তার প্রত্যেকটার বিরোধিতা করব শুরু থেকে। এটা মানুষ ঠিকভাবে নেবেন না, তৃণমূল কংগ্রেস এই ফাঁদে পা দেবে না। ফলে যেগুলো বিপদ সেগুলো বলা হবে, অবজার্ভ করবেন আমাদের অভিজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দ। যদি তিনি জনতার দরবার করেন, সত্যিই যদি জনতা এসে সুফল পান, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে পেতেন, সেটা যদি তিনি কন্টিনিউ করেন তো করবেন, সে ভালো। তো এটা প্রশাসনিক বিষয়, এটা নিয়ে কোনো বক্তব্য করবো না। এর অনেক দিক ছিল। আপনি একটা এই বোতলটার অর্ধেক জল আছে, আপনি বলতে পারেন আপনিও ঠিক, আবার আপনি বলতে পারেন অর্ধেক ফাঁকা, জল নেই, সেটাও ঠিক। একটা যে কোনো জায়গায় নতুন সরকার আসার পর এই ধরনের যুক্তি চলে আসে যে অর্ধেক কেউ বলছেন জল আছে ঠিক, আবার অর্ধেক কেউ বলছেন ফাঁকা, সেটাও ঠিক। আমার মনে হয় যে আমাদের আগের সরকার, আমাদের সরকার, মামাটি মানুষের সরকার থাকাকালীন আরও অনেক কিছু কাজের ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। যেভাবে টাকা বন্ধ করে যেভাবে বাংলার হাত পা বেঁধে রাখা হয়েছিল, সবটা সবসময় করা যায়নি। যেভাবে বিরোধিতা হয়েছে, নানাভাবে বিরোধিতা হয়েছে। তো এখন যদি তারা করেন, আমি তো আবার বলছি, প্রথম কয়েকদিন দেখুন, ভোটের পর দুটো সমস্যা আছে, একটা আমাদের সমস্যা, একটা বিজেপির সমস্যা। আমাদের সমস্যা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, আর বিজেপির ভেতরের সমস্যা হচ্ছে পোস্ট পোল বিজেপি। তো এখন এই পোস্ট পোল ভায়োলেন্সটা আমরা ভুগছি, ওদের সামলাতে হবে। পুলিশ প্রশাসন দেখুক, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাওয়ার পর কোর্টও রায় দিয়েছে। আর ওদের এখন সমস্যা হচ্ছে পোস্ট পোল বিজেপি, কাউন্টিংয়ের দিন বেলা 12টার পর থেকে যারা হয়েছে।
এখন আদি বিজেপি যারা ছিল তাদেরই নানা রকম পোস্ট দেখতে পাচ্ছি, আর যারা পরে গেছে গত কয়েক বছরে যারা গেছে তারাও তৎকাল, কিন্তু এখন এই 4 তারিখে পোস্টপোল বিজেপি, এইগুলোই তো এখন সমস্যা। একটা আমাদের সমস্যা পোস্টপোল ভায়োলেন্স ওরা করছে, আর একটা হচ্ছে ওদের সমস্যা পোস্টপোল বিজেপি এদিক থেকে ওদিক থেকে ওখানে গিয়ে ঢুকছে। এগুলোই থামুক আগে, দলের অভ্যন্তরীণ বিষয় মন্তব্য করব না। আমি যে জায়গাটা থেকে আমি খবর পেয়েছি সেটা জোড়াসাঁকো বিধানসভার কেন্দ্রের মধ্যে পড়ছে, কিন্তু সমস্যাটা অনেক জায়গা দিয়েই তৈরি হচ্ছে। ধরুন যারা নামাজ পড়েন অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদদের মধ্যে তাদের সকলকে ধরে না, ফলে তাদেরকে রাস্তায় আসতে হয় এবং সেটা নিয়ে নানা ধরনের সমস্যা, একটা কেউ বলেন সমস্যা ইত্যাদি। বিশেষ করে শুক্রবারের যে পবিত্র নামাজ তাতে অনেক মানুষ পড়তে যান, ফলে মসজিদের মধ্যে ওই সময়টায় ধরে না। তো এখন হঠাৎ কিছু কিছু লোক বা প্রশাসনের কেউ কেউ বলে দিচ্ছেন সেটা করা যাবে না। এবার প্রথমেই সমস্যা হচ্ছে মসজিদ মানে একটি বাড়ি, সেই বাড়িটার মধ্যে হয়তো সেই মসজিদে যতজন নামাজ পড়েন হয়তো ধরে না। এবং এই সমস্যাটা দেখুন, মানে এটা জেনুইন সমস্যা। এবার আমরা যদি ধর্মের আঙ্গিক থেকে এটা দেখতে যাই তো তাহলে বহু ক্ষেত্রেই সেটা, বিভিন্ন ধর্মের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হয় যে অনেক ক্ষেত্রেই সেটা রাস্তার দিকে চলে আসতে হয় বা ইত্যাদি। এখন সেটা যদি কেউ ইস্যু করবেন মনে করেন তাহলে কিছু লোকের সমস্যা হয়। আমরা সেটা একটা সব ধর্ম, দেশের সংবিধান, বাংলা সম্প্রীতি সংহতির ঐতিহ্য সব দিক রেখে কিভাবে আলোচনার মাধ্যমে এটাকে এ করে, প্রশাসনকে আমরা শুধু এইটুকুই অনুরোধ করব, এটা শুধু মাইকিং বা এটা শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গির বিষয় নয় যে এটা রাতারাতি অমুক তারিখ থেকে চাপিয়ে দিচ্ছি, নয় এটা। ফলে এক একটি ধর্মের এক একটি আচারের এক একটি পদ্ধতি আছে। অনেক সংখ্যক মানুষ যেখানে চলে আসেন কি করে অ্যাকোমোডেট করা হবে, এটা 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 খুব সমস্যার জায়গা। ফলে এবং অনেকে এইগুলো দিয়ে অনেক পোস্টপোল বিজেপি, হ্যাঁ মানে পোস্টপোল সন্ত্রাসের তো এদিকে ঝামেলা, ওদিকে পোস্টপোল বিজেপি, তার সেই পোস্টপোল বিজেপির মধ্যে কিছু রাজনৈতিক কর্মী আছে, কিছু পুলিশ প্রশাসনের লোক আছে, তারা এমনভাবে একটা করছেন করবেন না, বেরোবেন না, যাবেন না। আর ব্যাপারটাকে বুঝিয়ে যতটা সম্ভব আমরা এমনিতেই বলি করি এবং তারাও যথেষ্ট সহযোগিতা করেন, ইমাম সাহেবরা যথেষ্ট সহযোগিতা করেন, স্থানীয় মুসলিম লিডারশিপ যথেষ্ট সহযোগিতা করেন। কিন্তু কিছু ক্ষেত্রে লোক যদি ওই সময়টায় প্রার্থনার সময়টায় বেড়ে যায় এবং সেই বাড়িটায় না ধরে তো তখন তাদের রাস্তায় আসা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু সেটাও তো সারাদিনের জন্য নয়। এবার সেইখানটায় যদি কেউ একটা প্ররোচনামূলকভাবে এটা করতে হবে না করতে হবে, মানুষের আবেগের লাগে। আমরা দায়িত্বশীল যারা সংগঠনে আছেন বা অনেক মুসলিম সংগঠন, আপনি বলুন তো এই যে এবার 30 বছর বাদে বাংলায় ইজতেমা হয়েছে, মুসলিমদের ইজতেমা হুগলিতে হয়েছে, সারা দেশ থেকে প্রায় 80 লক্ষ থেকে 1 কোটি মুসলিম যাতায়াত করেছেন। একটা বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, একটা বিশৃঙ্খল ঘটনা, বিদেশ থেকেও এসছেন, সারা পৃথিবী থেকে এসছেন। ফলে আমরা এটা পারি। এখন যদি আমরা ঠিক করে নিই যে আমরা মানুষের এই ভেদাভেদটাকে ইস্যু করব তাহলে তো খুব সমস্যা। তাহলে তো দুদিন বাদে বলবে দুর্গাপুজোর ভাতা দেওয়া যাবে না, তারপর দুদিন বাদে বলবে দুর্গাপুজোর প্যান্ডেল রাস্তায় করা যাবে না, বাড়ির মধ্যে করো, মন্দিরে করো। তো এই দিনগুলো তো এরা তো এনে হাজির করবে। देखिए किसी को देयर इज़ नो फन अगर कोई नमाज पढ़ता है रास्ते में। एज अ मुस्लिम मैं आपको बता रहा हूँ, वी आर वेरी सेक्युलर ना, हम लोग यहाँ पर पैदा हुए हैं। किसी को कोई मज़ा नहीं आता है रास्ते में खड़े होकर नमाज पढ़ने का। 400-350 स्क्वायर फीट का एक फ्लोर होता है, G+2 मस्जिद है। वहाँ पे जब 5 वक्त की नमाज होती है तो आपको कोई रास्ते में तो नहीं मिलेंगे। फ्राइडे एक ऐसा दिन होता है जहाँ पर एकोमोडेट, जैसे कुणाल दा ने कहा, जगह नहीं मिलता है तो वो 10 मिनट के लिए बाहर निकलते हैं। बंगाल और कलकत्ता का इतिहास है, जब भवानीपुर में गुरुद्वारा के बाहर नमाज पढ़ा गया है, लोगों ने पानी बांटा है, प्रसाद बांटा है,
हमने शिरनी बांटा है, ये हमारी संस्कृति और सेक्युलरिज्म रह चुका है। अब अगर आके आप इशू बनाना चाहते हैं, तब तो कोई कभी किसी को रोक नहीं पाएगा, इशू तो बनकर जाएगा। हमने दुर्गा पूजा पंडाल के बाहर में भी नमाज पढ़ा है, ठीक है, और लोगों ने उसको सिक्योर किया उस जगह को। सो वी हैव सीन ऑल दिस। दिस इज व्हाट बंगाल इज एंड दिस इज व्हाट बंगालीज। आप जो भी हो, एंड ऑफ द डे आप बंगाली हैं, आप मुस्लिम हो, आप कोई भी हो, आप हिंदू हो, आप कोई भी जात से आते हो, वी आर बंगालीज। और ये जो सेक्युलरिज्म जो है ना, वो हमारे नस नस में है। मगर इसको अगर आप पॉलिटिकल एंगल दोगे, इसको अगर आप कम्युनलिज्म से हिसाब से देखोगे, इसको आप बताओगे चलो एक पिकनिक करते हैं, वहां जाके मार काट करेंगे, ऑब्वियसली अगर आप इंस्टिगेट करोगे, अगर आप प्रोवोक करोगे, दोनों तरफ के लोग जो हैं वो लड़ाई करेंगे। पर ये हमने बचपन से क्यों नहीं देखा? क्योंकि हम तो यहां पैदा हुए हैं, हमने तो नहीं देखा। अरे हम तो डांडिया में भी जाते थे, दुर्गा पूजा में भी जाते थे, मेडॉक स्क्वायर में भी जाते थे, देशप्रिया पार्क में भी जाते थे और अड्डा मारते थे वहां पर। जेटा हमरा बांग्ला बोलिए अड्डा, हमने तो वो देखा है। पर आप इसको अगर प्रोपेगेंडा करके अगर आप इंस्टिगेशन के हिसाब से देखेंगे तो ऑब्वियसली देयर इज अ प्रॉब्लम। बट अगेन वी विल सॉल्व दिस। एक दिन जरूर आएगा कि जैसा बंगाल था वो वैसे ही रहेगा। ना नमाज में प्रॉब्लम होगा, ना पूजा में प्रॉब्लम होगा, ना आरती में प्रॉब्लम होगा, ना फ्राइडे का मॉर्निंग मास में प्रॉब्लम होगा। दिस इज व्हाट तृणमूल कांग्रेस विल कम बैक विद द पीपल फॉर द पीपल। थैंक यू। বলতে পারবো না, এটা ওখানকার যারা বলছেন এটা দলের অভ্যন্তরীণ বিষয়, কোনো মন্তব্য করবো না। না, ভবানীপুরে যে ভোট লুট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ধাক্কা দিয়ে আঘাত করে বার করা হয়েছে, এজেন্টদের বার করা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ, ইলেকশন কমিশন পুরো একতরফা পরিকল্পিতভাবে বিজেপির নির্দেশ পালন করেছে, এটা সবাই জানেন। এবার কোনো ব্যক্তি যদি দু জায়গায় যেতেন, তিনি কোনটা রাখবেন কোনটা ছাড়বেন সম্পূর্ণ তার ব্যাপার। থ্যাংক ইউ।